কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কেপিআই ভুক্ত গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর ডিএমপি কমিশনার জানিয়েছেন, নাশকতার সংখ্যা থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান তার। গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ শেষ হয় গেল অক্টোবরের শেষ দিকে। এই মামলার রায় কবে তা ঘোষণা হবে বৃহস্পতিবার। ঠিক ওই দিনই কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে তার আগেই ঢাকাসহ বিভিন্ন জেলায় আগুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গেল সোমবার রাজধানীতে বেশ কয়েকটি বাস জ্বালিয়ে দেওয়া হয়, বিভিন্ন স্থানে ফোটানো হয় ককটেল। এ নিয়ে কিছুটা শঙ্কিত নাগরিকরা। মঙ্গলবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনাল, মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। ১৩ তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, নাশকতা ঠেকাতে কয়েক স্তরের ব্যবস্থা নিয়েছেন তারা। বলেন, ঝটিকা মিছিল, আগুনের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই টাকার বিনিময়ে কাজ করছেন। ১৩ তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। বাসে আগুন দেওয়ার সময় ড্যাম রাতে একজনকে হাতে নাতে ধরি। আমি আশা করতেছি অনতিবিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলবো ইনশাল্লাহ। অনলাইনে ছড়িয়ে পড়া গুজবে আতঙ্কিত না হতে রাজধানীবাসীকে আহ্বান জানিয়েছে ডিএমপি। প্রিয় সাংবাদিক বিন্দু, নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না বলে আবারও হুঁশিয়ারি জামায়াতের। রাজধানীতে সমমনা ৮টি ইসলামী দলের সমাবেশে এ হুঁশিয়ারি দেন দলের আমির। অন্য দলের নেতারা বলেন, গণভোট আগে না দেওয়ার দাবি ফের ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র। যারা এটি করছেন তাদের উদ্দেশ্য সবার কাছে পরিষ্কার। ৫ দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুমকিও দেওয়া হয় সমাবেশে। নির্ধারিত সময়ের আগেই মঞ্চের আশপাশ ও বিভিন্ন সড়কে জড়ো হন নেতাকর্মীরা। দলীয় পতাকা, প্রতীক আর নানা প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন সমাবেশ স্থল। নির্বাচনের আগে গণভোট সহ ৫ দাবিতে পুরানা পল্টন মোড়ে মঙ্গলবারের এই সমাবেশ ডাকে জামায়াত ইসলামী সহ সমমনা ৮টি দল। দুপুর ২টার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় আশপাশের সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিরোধিতার সমালোচনা করে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বিরোধিতা করছেন, আমরা তাদের সমস্যার কথা জানতে চাই। কোনো যুক্তি নাই। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। ইসলামী আন্দোলনের আমির বলেন, নির্বাচনের আগে গণভোট যারা চায় না তাদের উদ্দেশ্য বুঝে গেছে জনগণ। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি তৈরি হবে, অবৈধ নির্বাচন হবে। সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি জামায়াতের আমির বলেন, যারা জুলাই অভ্যুত্থানকে মানবে না আগামী নির্বাচন তাদের জন্য নয়। ২৬ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। দাবি আদায়ের জন্য প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মত বিনিময় সভায় তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে এমন প্রত্যাশা ছিল। তবে সেই প্রত্যাশায় বসে না থেকে সরকার নিজের মতো কাজ করেছে। জানান, সব দলের প্রত্যাশার সমন্বয়ে জনগণের স্বার্থে যে পদক্ষেপ নেওয়া দরকার তাই করা হচ্ছে। বিচার বিভাগ সংস্কার নিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের দেয়া ৭০ ভাগ প্রস্তাব এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে, তবে সব সংস্কারই সাংবিধানিক কারণে আটকে। এ সময় নির্বাচিত সরকারকে সংস্কার ধরে অনুরোধ জানান আসিফ নজরুল। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন ৩-৪ দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। সীমানা জটিলতার কারণে নির্বাচনে তফসিলে প্রভাব পড়তে পারে, তবে সবই নির্ভর করছে আদালতের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের পদক্ষেপের ওপর, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, বাগেরহাটে ৪ আসন নিয়ে আপিল করা হবে কিনা সেটি কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। বাগেরহাটের আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন জেলার বিএনপি ও জামায়াতের প্রতিনিধিরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে নির্বাচন ভবনে আসেন তারা। আইনি বেআইনি যে প্রক্রিয়াই হোক না কেন, যে কাজটি করেছেন তা সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ এবং বেআইনি ঘোষিত হয়েছে। এই নির্বাচন কমিশন যে ভিত্তিতে করেছিলেন সেই ভিত্তিতে আমরা অবশ্যই আমাদের উপর অন্যায় এবং এটা অযৌক্তিক ছিল, কারণ আমাদের ভোটারও বেশি, এরিয়াও বেশি। পরে দুপুরে হাইকোর্টের রায় নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন ইসি সচিব। বলেন, সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে সংক্ষুব্ধদের ৩০টির বেশি আবেদন আদালতে গড়িয়েছে। এসবের মীমাংসায় দেরি হলে প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিল ঘোষণায়। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবে। সিদ্ধান্তটা পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন। সোমবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি জারি হয়। বৃহস্পতিবার থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি। তবে এখনো চূড়ান্ত হয়নি আমন্ত্রিতদের তালিকা। আচরণবিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। আচরণবিধিতে যে সমস্ত জিনিস পরিবর্তন আনা হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সহযোগিতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাদের নিজস্ব কোনো বক্তব্য থাকলে সেগুলো শুনবো। গণভোট নিয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি ইসি, জানান সচিব। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেসব সংস্কারে সব দলের মত আছে সেগুলোই আপাতত জুলাই সনদের ভিত্তি হলে রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট হতো না বলে মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। অন্যদিকে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর ঐক্য ফিরিয়ে আনতে সরকারের আরও বিচক্ষণতা ও প্রজ্ঞার পরিচয় দেওয়ার আহ্বান বাম দলগুলোর। ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন, ফুঁসে ওঠে রাজধানী সহ সারা দেশ। সুশাসনের অভাব, গণতন্ত্র ধ্বংস, গুম-খুন, সীমাহীন দুর্নীতির অভিযোগে গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। অবসান ঘটে দীর্ঘ ১৫.৫ বছরের আওয়ামী স্বৈরতান্ত্রিক শাসনের। এরপরই রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন, বিচারিক সংস্কার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। ১ বছর না যেতেই ভর করে অনিশ্চয়তা। একদিকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের ষড়যন্ত্র, অন্যদিকে রাজনৈতিক বিভাজন ও প্রশাসনিক দ্বিধা। জাতীয় ঐক্য গড়ে তোলার পরিবর্তে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলে সরকারের প্রতি অভিযোগের তীর রাজনৈতিক দলের।
যেখানে একমত সবাই সেগুলাই এই জুলাই সনদে ইনক্লুড করা উচিত ছিল, কিন্তু এই যে জুলাই ঐক্যমত সংস্কারের জন্য যারা দায়িত্ব, ঐক্যমত সংস্কার কমিটি, তারা অত্যন্ত উচ্চাভিলাষী। তারা তাদের নিজেদের চিন্তা ভাবনার আলোকে অনেক কিছুই এই জুলাই এই সনদে সন্নিবেশিত করেছে, যেটার সাথে সাধারণ জনগণ পরিচিত নয়। রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষাকে প্রধান অগ্রাধিকার হিসেবে গণ্য করে রাজনৈতিক ঐক্যের বিষয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বাম দলগুলোর। যেসব ব্যাপারে অধিকাংশ সবাই একমত, সেটাই হবে সমঝোতার ভিত্তি। সুতরাং আমি তার উপরে দাঁড়াতে চাই। নতুন করে কোনো এজেন্ডা উত্থাপন করবার আপাতত সময় অবকাশ কোনোটাই নেই। সরকার যদি এই পথে এগোতে পারে বুদ্ধিমত্তার সাথে, তাহলে কিছু কিছু ছোটখাটো আপত্তির সমালোচনা থাকার পরও আমার ধারণা সবাই এই পথে সবাই মেনে নেবেন। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিও তাগিদ সংশ্লিষ্টদের। সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের ওপর রায় ঘোষণা করা হবে 20 নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল জানান, রাষ্ট্রপক্ষ ও রিভিউ আবেদনকারীদের মত হচ্ছে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও তা কার্যকর হবে আগামী নির্বাচনের পরে নির্বাচন থেকে। আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি, জামাত সহ 5 পক্ষের 9 জন ব্যক্তি। 10 দিন ধরে তাদের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেলের শুনানি শেষ হয় মঙ্গলবার। এরপরই রায়ের জন্য দিন ঘোষণা করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শুনানিতে আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া ওই রায়ে নিরপেক্ষতার চেয়ে খায়রুল হকের রাজনৈতিক বিশ্বাসের প্রতিফলনই বেশি ছিল। এর ফলে দেশে গণতন্ত্র ধ্বংস করে সংবিধানের মূল কাঠামোতে আঘাত করা হয়। এখন ধ্বংস হওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ 1996 সালে এবং 2001 সালে ভোট দিতে পেরেছে এবং অনেক বিতর্ক সত্ত্বেও 2008 সালে নির্বাচনও মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে, সেই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলেও তিনি আলটিমেটলি জনগণকে প্রতিপক্ষ করে এই রায়টি প্রদান করেছেন। ডেমোক্রেসি আর ফ্রি ফেয়ার ইলেকশন দুটা হলো যমজ সন্তানের মতো। যদি ফ্রি ফেয়ার ইলেকশন না হয় তাহলে ডেমোক্রেসি শেষ পর্যন্ত জীবিত থাকতে পারে না। এটাই হয়েছে বিগত দিনগুলোতে। এই জন্য আমরা মনে করি এটাও যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম হলো এরকমই একটা ইনসেপারেবল টুইন। এই মামলায় রাষ্ট্রপক্ষ, আপিলকারী দুই পক্ষই চায় তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে পুনর্বহাল। অ্যাটর্নি জেনারেল জানান, নির্বাচিত সরকারের চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ভোটাধিকার সুসংহত। সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন। 20 নভেম্বরের রায়ে আপিল বিভাগের পূর্বের রায় বাতিল হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশা সব পক্ষের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর চেয়ে বেশি পদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 109 দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়। কোস্টগার্ড ও বিজিবিতে দায়িত্ব পালনরত কর্মকর্তারাও এর আওতায় রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা। ফৌজদারি কার্যবিধি 17টি ধারার অধীনে অপরাধগুলো আমলে নিতে পারবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্তরা। গত বছরের 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়। এরপর থেকে 2 মাস করে মেয়াদ বাড়াচ্ছিল সরকার। এবার মেয়াদ 2025 সালের 12 নভেম্বর থেকে 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। গ্যাস সরবরাহ কমায় সংকটে দেশের শিল্প খাত। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা মেটাতে অনুসন্ধান, কূপ খননের পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বাড়ানো জরুরি।
পেট্রোবাংলা চেয়ারম্যান বলছেন, মহেশখালীতে G2G প্রক্রিয়ায় একটি FSRU স্থাপনের চেষ্টা চলছে। পাশাপাশি চলতি বছরই উন্মুক্ত দরপত্র আহ্বানের বিকল্প পরিকল্পনাও রয়েছে। দৈনিক দেশে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মিলছে ২৮০ কোটি ঘনফুট, যেখানে ২টি ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানির LNG ৮০ কোটি ঘনফুট। স্থানীয় গ্যাসের অনুসন্ধান দীর্ঘ সময় অবহেলিত থাকায় উত্তোলনও কমছে ধারাবাহিকভাবে। LNG নির্ভরতা বেড়ে দাঁড়িয়েছে ৩০ ভাগে। ডলার সংকট, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণেই বাধাগ্রস্ত হয় এমন গ্যাস সরবরাহ। শিল্প মালিকরা বলছেন, ২ বছর আগে দাম দ্বিগুণ করলেও নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়া যায়নি। আরো ৩-৪ বছর আগের থেকে কিন্তু শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি হ্যাড স্টার্টেড সাফারিং যখন গ্যাসের সমস্যা শুরু হলো, যখন প্রাইস বাড়ানো ডাবল করলো অথচ গ্যাস সাপ্লাই নাই, ইন্ডাস্ট্রি কিন্তু তখন থেকে চিল্লাচ্ছে। গ্যাস সংকট সহ বিদ্যুৎ সংকটের যে সমস্যাগুলি আছে, ব্যাংকিং যে সমস্যাগুলি আছে, এগুলি যদি সমাধান না হয় তাহলে বিনিয়োগ খুব একটা বাড়বে বলে মনে হয় না। ২০২৬-২৭ অর্থবছর দেশে গ্যাসের চাহিদা মেটাতে LNG নির্ভরতা আরও বাড়বে। বাড়তি LNG খালাসে বিদায়ী সরকার বিশেষ আইনে পায়রায় এক্সিলারেট এনার্জি ও মহেশখালীতে সামিটকে টার্মিনাল নির্মাণে যুক্ত করে। তবে অন্তর্বর্তী সরকার প্রতিযোগিতাহীন চুক্তিগুলো বাতিল করেছে। FSRUর ব্যাপারটা অনেক জোর দিচ্ছি, দুইভাবে চেষ্টা করছি। এক হলো G2G ভাবে, আর একটা হলো কম্পিটিটিভ মেথড অর্থাৎ ওপেন টেন্ডারিং মেথড। ওই পদ্ধতিতে আমরা চেষ্টা করছি। তো আমরা এভাবে আশাবাদী যে খুব দ্রুতই ফল আসবে। DPP অ্যাপ্রুভাল নিয়ে আমরা টেন্ডারে এবছরই যাব। FSRU নির্মাণে সরকারি ক্রয় চুক্তির জন্য উন্মুক্ত দরপত্রের স্ট্যান্ডার্ড ডকুমেন্ট তৈরি হচ্ছে। এ ধরনের টার্মিনাল নির্মাণে প্রায় $50 কোটি বা ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ দরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।